দলের সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক সাম্য মানবিক বালুকা গড়ার রূপকার 28শে অক্টোবরের পরবর্তী সময়ে বালুকার আন্দোলন সংগ্রামের মহানায়ক জিয়া পরিবারের আস্থাভাজন জননন্দিত জননেতা বালুকা পৌরসভার 8 এবং 9 ওয়ার্ড কর্তৃক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের মতোই রাষ্ট্র মেরামতের যে 30 দফা প্রস্তাবনা পেশ করেছেন সেই 31 দফা সম্বন্ধে আপনাদের উদ্দেশ্যে আমাদের বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি মহিলা মা বোনদেরকে সমন্বয় করে এই অনুষ্ঠানটি আমাদের করার কথা। এখানে আজকে যারা দায়িত্ব পালন করছেন আমার মায়েরা, চাচিরা, খালারা, বোনেরা, বাপেরা পরিমাণে কম। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল বিএনপির সম্মানিত আহ্বায়ক আপনাদের অত্যন্ত পরিচিত জনাব আলহাজ হাতেম আলী খান সাহেব। তার নাতি অসুস্থ থাকার কারণে সে ঢাকায় আছে, সেজন্য আসতে পারে নাই, থাকতে পারে নাই। আমি আপনাদেরকে সময় নষ্ট না করে মা বোনেরা যাতে দ্রুত সময়ের মাঝে বাড়ি যেতে পারে এই জন্য আমি সংক্ষিপ্ত করছি। আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সবার নাম বলতে না পারার জন্য। এখানে 2-1 জনের কথা না বললেই নয়, সাবেক কমিশনার আমানুল্লাহ তাজন ভাই অত্যন্ত পরিশ্রম করে, আমি আগেও দেখেছি যে উনি অনেক পরিশ্রম করে একটি সুসংগঠিত মানে কি বলে যে একটা ভালো পিকচার, ভালো একটা সৌন্দর্য বজায় রেখে যে কোনো প্রোগ্রামে তার একটা গুরুত্বপূর্ণ অবদান থাকে। বড় বিএনপি নেতা ফজলুল হক সহ এইখানে আজকে যারা পরিশ্রম করে 8 এবং 9 ওয়ার্ড থেকে আমাদের বিএনপির কর্মী সমর্থক ছাড়াও অনেক সাধারণ জনগণকে নিয়ে এসেছেন, সেই সমস্ত নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা আছেন, আজকে যাদের জন্য এই আয়োজন, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসেন, লালন পালন করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে যারা ভালোবাসেন, যারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি 10,000 কিলোমিটার দূরে থেকে বিগত 17.5 বছর এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 1.5 বছর সব মিলে উনি 19 বছর যাবত এই দলটিকে নেতৃত্ব দিয়ে সুসংগঠিত করে আজকে একটি কারিশমাটিক রাজনৈতিক নেতা হিসেবে সারা বিশ্বের মাঝে পরিচিতি লাভ করেছেন। জনাব তারেক রহমানের এই রাজনীতিকে যারা পছন্দ করেন, সেই সমস্ত কর্মী, সমর্থক এবং বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত আমার এই মায়েরা, বোনেরা, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা
মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বিএনপির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে তারই পাশাপাশি স্মরণ করছে গত জুলাই আগস্ট আন্দোলনে যে সমস্ত ছাত্র ছাত্রী জনতা, পথচারী, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে, পঙ্গুত্ব বরণ করে এদেশ থেকে ফ্যাসিস্ট সরকার এবং তার দূষরদেরকে উৎখাত করে বাংলাদেশ থেকে ভারতের মাটিতে পাঠিয়ে দিয়েছে। আজকে সেই সমস্ত শহীদদেরকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে পাশাপাশি স্মরণ করছি সেই সমস্ত মা বোনদেরকে, মা এবং বাবাদেরকে যারা সন্তান হারিয়েছেন। মহান আল্লাহ তাআলা তাদের সেই সন্তানের সুখ সইবার তৌফিক দান করুক, সেই সুখ সইবার তৌফিক দান করুক, সেটা কামনা করছে। এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে প্রায় 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্ভব হানির বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ, স্বাধীন মানচিত্র এবং একটি ভূখণ্ড পেয়েছি, একটি পতাকা পেয়েছি। সেই সমস্ত শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি কিন্তু বক্তব্য লম্বা দিব না, শর্ট করব, আপনাদের ধৈর্যের চ্যুতি ঘটাবো না। রাষ্ট্র মেরামতের 31 দফা। আপনারা আবার অনেকে মনে করবেন যে রাষ্ট্র আবার কিভাবে মেরামত করে। 5ই আগস্টের পরে অনেক নেতার আবির্ভাব হয়েছে। 28শে অক্টোবর ঢাকা রাজপথে পল্টনের আমার সাথে যারা ছিল, মহান আল্লাহ তাআলা সাক্ষী, আমার এক ভাতিজা বলছিল তার নাম শরীফ, টাকা পিছনে তাকায় দেখেন পুলিশ ছাড়া আর কেউ নয়। আমি বলছিলাম খালি আসবো আর যাব, এই লীলা খেলার করতে চাই না। আজকে এই ঘটনার একটা সমাপ্তি না করে যাব না। আমি পিছনে তাকায় দেখলাম শুধু গ্রেনেড, পুলিশ, গুলি, এছাড়া আর কিছু নেই। আমরা বহু কষ্টে টিয়ার সেল, কাঁদনে গ্যাস, গুলির ভিতরে ফিল্মি স্টাইলে আমরা অনেক কষ্ট করে নিজের জীবন বাজি রেখে আসার পথে একজন লোক বলল যে বালুকার কেউ আছে নাকি। আমি বললাম বালুকার কেউ আছে মানে আমি আছি, আমার নাম মুর্শেদ। তখন এই ছেলেটা একটা কনস্ট্রাকশনে কাজ চলতেছে, একটা বিল্ডিং এর ভিতরে গিয়ে দেখলাম মাটিতে চিত হয়ে শুয়েছে, তার কোনো সেন্স নাই, রক্তাক্ত। আমি এবং আমার সাথে বিশেষ করে শুভ স্বেচ্ছাসেবক দলের আরো অনেকে আছে, আমি অনেকের নাম জানি না, বহু ছেলেরা ছিল, ওই রাকিব ছিল। আমরা কেউ হাতে কেউ পায়ে ধরে, আপনারা জানেন মানুষ যখন সেন্স থাকে না তখন তার ওজন অনেক বেশি হয়ে যায়। দুই দিক থেকে গুলি হচ্ছে, কাকরাইল মোড় থেকে ওইদিকে আপনার কি বলে আপনার বেলিরুট থেকে যে গুলি করবে সেটা আমার জানা ছিল না। এবং 20 তলা 15 তলা
বাসার উপরে আইন শৃঙ্খলা বাহিনী ওইখান থেকে আপনার টিয়ার সেল মারছে, চোখ বন্ধ হয়ে আসছে, আমার এমনি চোখে প্রবলেম। তারপরে আমরা বহু কষ্ট করে, অনেক কষ্ট করে, এটা আপনারা যারা হিন্দি সিনেমা দেখছেন অথবা ইংলিশ সিনেমা, এর চেয়ে ভয়ঙ্কর কিছু আমরা পার করিয়া ওই গুলি খাওয়া ছেলেকে নিয়ে আমরা যে হাসপাতালে গেছি সেই হাসপাতালে গেট বন্ধ ছিল। পরে ইসলামী ব্যাংক হাসপাতাল বলল যে স্যার আপনি 500 শয্যা বিশিষ্ট মুক্তা হাসপাতালে যান। সেখানে নেওয়ার পরে ডাক্তার বলল স্যার এখন আপনাদেরকে মারবে। ছাত্রলীগ যুবলীগ লাঠি সুটা হকি স্টিক নিয়ে কখন গেল জনের কথা বললো, সাথে সাথে আমি একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে আমার ভাতিজা শুভ সহ আরো কয়েকজনকে দিয়ে আমি ওই ছেলেকে ময়মনসিংহ হাসপাতালে পান্ত আমার বন্ধু তার হাসপাতালে আমি পাঠাইয়া চিকিৎসা করে তার বাড়িতে আনতে 2.5 লক্ষ টাকা লাগছে, কিন্তু আমি সমস্ত খরচ দিচ্ছি। এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য না, ঘটনাটা জানা দরকার যে আমরা ওইখানে কি অবস্থায় ছিলাম। আমরা কিন্তু জীবন মৃত্যুকে ভয় পায়া করি নাই। 28 অক্টোবরের পরেও আমি রাজপথে ছিলাম। আমি এই ফ্যাসিস্টের লাস্ট ভোটের আগের দিন আমি রাজপথে মাস্টার বাড়িতে মিছিল করেছি অনেক লোক নিয়ে। আমাদের 3 জন অ্যারেস্ট হয়েছিল, কিন্তু আমরা ভয় করি নাই। আজকে অনেকে অনেক কথা বলবে, আমি আসলে চাপাবাজি করতে পারি না। আমি নেগেটিভ ব্রেন আমার মাথায় কাজ করে না। আমি পজিটিভ কথাবার্তা বলতে ভালোবাসি, যেটা পারি এটা করব। সত্যের বাইরে আমি আমাকে কেউ টাকা পয়সা দিয়ে কিনতে পারবে না। চাপাবাজি মিথ্যা কথা এগুলাতে আমাকে নিতে পারবে না। এই রাষ্ট্র মেরামতের আন্দোলনের অংশীদার আমরা নিজে উপস্থিত ছিলাম। সেই মেরামতটা কি আপনারা জানেন যে শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশ থেকে মানুষের কথা বলার অধিকার, আপনার কাজ আপনি করবেন, এটা আপনি করতে পারতেছেন না। আপনি রাজনীতি করবেন, আপনাকে রাজনীতি করতে দেয় নেই, রাজপথে নামতে দেয় নেই। রাজপথ বাদ দিয়ে ইন্দুরে, ইন্দুর পর্যন্ত ঘরের ভিতরে, আউটডোরেরও বাইরে রাজনীতি হলেও আউটডোরে হাজার হাজার মানুষ থাকবে, বিভিন্ন মত এবং ধর্মের মানুষ থাকবে, তাদের স্বাধীন কথা বলার বলবে, সরকারি দলের সমালোচনা করবে, তাদের ভুল ত্রুটি আমরা ধরে দিব। এইটাই গণতান্ত্রিক রাষ্ট্রের নিয়ম। সেটা তারা স্তব্ধ করলো, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়াকে তারা কুক করলো। তারা পুলিশকে ব্যবহার করে বাংলাদেশের মানুষকে, এই শেখ হাসিনা তার দূষণরা 15.5 বছর বৈশেষিক কায়দায় নির্যাতন করলো। তাদেরকে কি করলো? 5,000 মানুষকে গুম করলো, খুন করলো, হাজার হাজার মানুষকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে বছরের পর বছর জেল খাটলো। আপনি আইনের কোনো সুবিধা দিতে পারেন নাই। ফাঁসির আসামি, ফাঁসি না, খুনের আসামি জামিন পা। আমরা মিথ্যা মামলা খাই, আমরা জামিন পাই না। সেইটা হইল মেরামত করতে হবে স্বাধীন বিচার ব্যবস্থা। আইন সবাই সমানভাবে ভোগ করবে। সরকারের যে যাক আইন ব্যবস্থায়, আইনে কেউ হস্তক্ষেপ করতে পারবে না।
আপনি জজ বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, হাইকোর্টের বিচারপতি বলেন, তাদেরকে তাদের কাজ আইন অনুযায়ী করতে দিতে হবে। আপনার ভোটের অধিকার নাগরিকের গণতান্ত্রিক রাষ্ট্রের মানুষের একমাত্র যেটা দিয়ে মানুষ সরকার পরিবর্তন করে সেইটা হলো ভোট। সেই ভোটটা যদি রাতে দিয়ে দেয় তাহলে কি মেরামত করার দরকার আছে? তো দিনের ভোট দিনে হবে। আপনার ভোট আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। বাংলাদেশে এই নির্বাচন কমিশনকে চিরস্থায়ীভাবে স্বাধীন করতে হবে। সরকারের যে দলে আসুক, রাষ্ট্র যেই পরিচালনা করুক, এইটার একটা সমাধান করতে হবে। আপনার ভোট আপনি দিবেন, আপনার ভোটে কেউ বাধা প্রদান করতে পারবে না। আপনি রাস্তা দিয়ে যাবেন, আপনাকে কেউ প্রশ্ন করতে পারবে না। সেও নাগরিক, আপনিও নাগরিক, আমিও নাগরিক। আপনার স্বাধীনতা থাকতে হবে। রাষ্ট্রের যে সাংবিধানিক ভাবে যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেটা প্রত্যেক নাগরিক সমানভাবে ভোগ করতে পারবে। রাষ্ট্রের যত সুযোগ সুবিধা আছে সেটা আপনারাও পাবেন। এইসব জিনিস মেরামত না করলে এই স্বাধীনতার ৫৪ বছর পরে এই যে ছাত্র জনতা পথচারী বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ আন্দোলন করলো, বুকের তাজা রক্ত রাজপথে বিষ জ্বালা রাস্তার মাঝে কালো রাস্তা লাল করে দিল। তাহলে কি তাদের রক্তের ঋণ শোধ হবে? আমরা যদি এখনো স্বাধীন না হইতে পারি, এই ব্যবস্থার পরিবর্তন হবে। শহীদের রক্তের সাথে আমরা বেমেনি করব না। যুগে যুগে যত স্বৈরাচার উদ্ভব হয়েছে, ছাত্ররাই কিন্তু প্রথম শুরু করেছে আন্দোলন। ছাত্ররা শুরু করতে করতে ছাত্রদের অভিভাবক সহ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ আইসা আন্দোলন করে এদেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছে। আমি একটা আমার বাড়ি ঘটনা বলি। আমার মেয়ে পড়ে ক্লাস 10-এ। এই যে কিছুদিন আগে বিমান দুর্ঘটনা ঘটলো মাইলস্টোনে। আগের দিন আমার মেয়ে স্কুলে ছিল, যেদিন দুর্ঘটনা ঘটছে দিন সে স্কুলে যায় নাই, এই জন্য জীবিত আছে। সে আমাকে কান্না করে বললো যে তোমরা কি বসে থাকবা? আমাদের ছাত্রদেরকে ছাত্রীদেরকে স্কুলে আমাদের সহপাঠীদেরকে গুলি করে মারতেছে। যে আজকে আব্দুল্লাহপুরে এতগুলা মারছে, আমাদের স্কুলের 2 জন মারা গেছে, এয়ারপোর্টে মারা গেছে, বিভিন্ন জায়গার খবর বলতেছে আমারে। আমি বলছি দেখো, আমি আমার চেষ্টা যতটুকু করতেছি। আমরা তো মানুষ পাই না। আমি আমার সাথে যারা ছিল আমি বলছি তোমরা এই যে যারা আন্দোলন করতেছে, আমরাও গেছি মাঠে। এই লোকগুলারে বিস্কিট, কলা, রুটি, পিকআপেন ভাড়া করে কিনা আমি টাকা দিয়ে সহায়তা করতে পারবো। আমি তো এত মানুষের নিচে বর্ণন করতে পারবো না। আমরা কিন্তু ওই আন্দোলনে ছিলাম, আমরা পিছপা হই নাই। এই সমস্ত বাচ্চারা যারা আছে, আপনারা জানেন তরুণ প্রজন্মের আজকে 6 কোটি ভোটার। এই তরুণ প্রজন্মকে বাদ দিয়ে কেউ যদি মনে করে যে আমি এমপি হয়ে যাব, ভুল হবে।
তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে ইজ্জত দিতে হবে। আমাদের মায়েরা বোনেরাও কিন্তু আন্দোলনে স্পিড জুগাইছে। যে সমস্ত মেয়েরা, ছাত্রীরা, টিচার, কলেজ ইউনিভার্সিটি প্রভাষক তারা যে বক্তব্য দিছে, সেই বক্তব্যের কারণে আমাদের মধ্যে স্পিড আসছে, অনুপ্রেরণা আসছে। সে বললে আমি মরতে পারবো না, আমার কি, মরতে তো হবেই। এই কারণে এই স্বৈরাচার শেখ হাসিনা পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, নৌবাহিনী সমস্ত কিছু দলীয়করণ করছে। স্কুলের শিক্ষক সহ কোন জায়গায় আওয়ামী লীগের লোক ছাড়া আওয়ামী লীগের লোক ছাড়া কাউকে নিয়োগ দেয় নাই। আজকে আপনাদেরকে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই এমনি একটি অবস্থায় যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিল, তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে। স্বৈরাচারে প্রেতাত্মারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গাপটি মেরে বসেছে। তারা উন্নয়নের নামে এদেশের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশে বিদেশে তারা সম্পদের পাহাড় করেছে। আজকে তারা বসে নেই, চক্রান্ত করছে যাতে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন না হয়। নির্বাচনকে তারা বেচতে দিতে চাই, যাতে নির্বাচন না হয়। আপনাদের সজাগ থাকতে হবে। আমার মূল কথা হইল, আজকে এই রাষ্ট্রের মানুষের জীবনের এবং তাদের ভোটের, আগামী দিনে যে ভোট হবে সেটার পাহারা দিতে হবে বিএনপি এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের এবং কর্মী সমর্থকদের, যাতে স্বৈরাচার আবার মাথা চারতা না উঠে। তারা জাতীয় নির্বাচনের আগে কি বলছে, যে সুষ্ঠু নির্বাচন দিলে এক প্রাপ্তে আমাদের 2 না 20 লক্ষ মানুষ মারা যাবে। ওই স্বৈরাচার তো পালায় গেল, আমরা তো একজনকেও মারি নাই। এত অন্যায় করার পরে, এত সন্ত্রাস করার পরে আমরা একজনকেও মারি নাই। ধৈর্য যখন ধরেছেন, ধৈর্য আরো ধরবেন। আপনারা অধিক পরিমাণে সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। আপনার যাওয়া আসায় কেউ বাধা দিবে না। এইটা কেউ বলতে পারবে না যে আপনি কেন আসছেন, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। আপনার ভোটটা আপনি দিয়ে আসবেন, আপনার অধিকার আপনি প্রতিষ্ঠিত করবেন। আমাদের নেতা কর্মী সমর্থক আপনাদেরকে কেন্দ্রে, বাইরে এবং রাস্তাঘাটে নিরাপত্তা দিবে। যেহেতু এখন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নাই, এটার কোনো বিকল্প নাই। আমরা চাই যে সংস্কারের কথা বলছে আমাদের নেতা, এটা উনি আজকে দেখেন 5ই আগস্টের পরে অনেক রাজনৈতিক দল বলে সংস্কার করবে। আর এইটা তো আমার নেতা 2022 সালে ঘোষণা করেছেন। তাহলে উনি অনেক আপডেট না? উনি বলেছেন কোন ব্যক্তি 2 বারের বেশি রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী হইতে পারবেন না। এইটা মেরামত করতে হবে। এই রাষ্ট্রকে মেরামত করার জন্য আপনাদের সবার সহায়তা লাগবে। উনি একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠন করতে চান। এখন আমার দলের নেতা কর্মীরা কেউ যদি জমি দখল করে, সন্ত্রাসী করে, আপনার কাজে বাধা প্রদান করে, আপনাকে হেস্তনেস্ত করে, অন্যায়ভাবে আপনাকে বাধাপ্রাপ্ত করে, আমাদের নেতারা যারা আছে তাদেরকে জানাবেন, আমাকে জানাবেন। সাংগঠনিক ব্যবস্থা নিব। পরবর্তী নির্বাচনের পরে এদেরকে শাস্তির আওতায় নিয়ে ব্যবস্থা করব। আমরা একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশের আরেক রোমান যে স্বপ্ন দেখেছে, আমরা আপনাদের সবার
অংশীদারিত্ব নিয়ে সবার সহায়তা নিয়ে এরকম একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করব শহীদের রক্তের ঋণ কিছুটা হলেও যাতে শোধ করতে পারি সেটার জন্য আমরা কাজ করছি, রাত দিন কাজ করছি। সেজন্য আপনাদের সবার সহায়তা চাই, সবার কাছে সহায়তা চেয়ে, সবার কাছে দোয়া চেয়ে। আমার দেখেন, আমি কিন্তু এত লোভ লালসা লোক না, আমি এত লোভ লালসা লোক না, আমার এত লোভ নাই। আপনারা যদি মনে করেন যে বালুটাকে সুন্দর রাখার জন্য এদেশে শিল্প ইন্ডাস্ট্রির কারণে প্রায় বাংলাদেশের প্রতিটি জেলার কম বেশি লোকজন আমাদের এলাকায় বাস করে, আমরা যদি সবাই ভালো হয়ে যাই, আমরা যদি সবাই মানবিক হয়ে যাই, শুরু করি না বালুকা থেকে আমরা মানবিক বাংলাদেশের গল্প, এই রূপকথার গল্পের অংশীদারিত্ব আপনাদেরকে নিয়ে হতে চাই। সেই জন্যই বারবার বলছি আপনাদের সহায়তা চাই। এই কথা বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াউর রহমানের, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এবং তারেক রহমানের প্রতীক দানের শীষ, আগামী দিনে আপনারা দানের শীষ প্রতীকে ভোট দিয়ে দানের শীষকে জয়যুক্ত করে, যেহেতু বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, বহুদলে গণতান্ত্রিক বিশ্বাসী, আমার বিশ্বাস এদেশের জনগণ সর্বশ্রেণীর মানুষ আজকে সব কিছু কোনটা ভালো কোনটা মন্দ বুঝে অবশ্যই বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনবে। আমরা সেই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সবার সহায়তা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন। আমি ধন্যবাদ জানাই, এইখানের একটা মানুষও উঠেন নাই, শব্দ করেন নাই। আপনাদের এই ভদ্রতা দেখে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।